বর্ষাকাল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের কোনো এক প্রান্তে একটি ক্লাবঘরের মধ্যে আড্ডা জমিয়ে বসেছে পাড়ার কিছু ছেলেপেলের দল। রহিম, করিম, রাব্বি আর সুমন। সপ্তাহ শেষে প্রতি শনিবার এই চার বন্ধু মিলে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। কথা বলে গ্রামের কিছু বিষয় এবং নিজেদের পারিবারিক ব্যাপার নিয়ে। সারা সপ্তাহের কাজ শেষে একটু চাপমুক্ত থাকতে তাদের এই উদ্যোগ। তবে তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজন এখনো এসে পৌঁছায়নি। কি ব্যাপার? সুমন এখনো এলো না যে? ওই তো সবার আগে আসে। করিম, তুই একবার ফোন করে দেখ তো। বেচারা মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তো ফোন করেই বের হয়েছিলাম, তো ও বলল ওর আসতে একটু দেরি হবে। তো আর একবার ফোন করেই তো দেখতে পারিস। বেচারা মনে হয় বৃষ্টিতে আটকে পড়েছে, বৃষ্টির জন্য আসতে পারছে না। আচ্ছা, দাঁড়া, দেখছি আমি। করিম প্রায় 2 থেকে 3 বার সুমনকে ফোন করলো, কিন্তু কোনো উত্তরই এলো না। ফোনটা বারে বারে বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোন করলাম, কিন্তু কেউ ফোন তুললই না। আমার এবার কিন্তু একটু চিন্তা হচ্ছে। আরে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোন নিয়ে আসার কথা ও ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোনো একটা গাছে গড় গড় করে জোরে একটা বাজ পড়ল। নিমিষেই গাছটার মধ্যে আগুন ধরে গেল। গোটা এলাকার বিদ্যুৎ চলে গেল। নিমিষেই গোটা এলাকায় অন্ধকার নেমে এলো। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টির তাণ্ডব। মনে হয় প্রকৃতি এবার কোনো এক অশুভ সংকেত দিতে চলেছে। এই যা, কারেন্ট চলে গেল। আজকে আর মনে হয় কারেন্ট আসবে না। বাসটা মনে হয় আশেপাশে কোনো একটা জায়গায় পড়েছে। ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। এদিকে সুমনটাও এলো না, এর ভেতর আবার কারেন্ট চলে গেল। এখন এই অন্ধকারে বসে বসে মশা মারতে হবে। এই কেউ একটা কিছু জ্বালার ব্যবস্থা করতো দেখি। অন্ধকারে কি না কি থাকবে, তার উপর আবার বর্ষাকাল। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। বলেই করিম অন্ধকারে হাতড়ে হাতড়ে কোথা থেকে জানি একটা মোমবাতি নিয়ে আসলো। হাওয়ার দাপটে দেশলাইটটা যেন জ্বলতেই চাচ্ছে না। অনেকবার ঘষে ঘষে দেশলাইটটা জ্বালিয়ে মোমবাতিটা ক্লাব ঘরের মেঝেতে রেখে দিল। ক্লাবের জানলাটা দিয়ে মাঝে মাঝেই বৃষ্টির ফোঁটা এসে পড়ছে ঘরের ভেতরে। হাওয়ার দাপটে মোমবাতির শিখাটা নড়ে চড়ে উঠছে। মনে হচ্ছে এই হয়তো নিভে যাবে। এমন সময় ক্লাবের দরজায় বেশ কয়েকটা টোকা পড়ল। কে? সুমন এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে শব্দ এলো। আমি সুমন, দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি। রহিম বলতেই করিম এসে দরজাটা খুলে দিল। দেখলো সুমন ভিজে একেবারে চপচপ হয়ে আছে। অন্ধকারে আবছা আলোতে মুখটা তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এ কি অবস্থা? দেখো কাণ্ড। আয় আয়, ভেতরে আয়। করিম সুমনকে ভিতরে ডেকে নিল, তারপর একটা গামছা তার দিকে এগিয়ে দিল। থাক, এটা আর লাগবে না। কি আশ্চর্য, লাগবে না মানে? তুই তো ভিজে একেবারে সপ সপ করছিস। সুমন তখনও চুপ, কিছুই বলছে না সে। বাতির আলোটা তখনও টিপ টিপ করছে। হাওয়ার দাপটে সেটাও ধাপ করে নিভে গেল। ওহো, এই রাব্বি, জানলাটা দিয়ে দে তো। বাতিটা বারবার নিভে যাচ্ছে। এই বলে রহিম আবারও দেশলাইট জ্বালাতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কথা বলল সুমন। থাক না, আবার কি দরকার বাতি জ্বালার? এই তো ভালোই আলো আছে ঘরের মধ্যে।
সবাই তার কথা শুনে অবাক ছাড়া আর কিছুই হলো না। এই বৃষ্টিতে ভিজে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কখন থেকে আবুল তাবুল বলছিস? এই ঘরের মধ্যে তুই আলো কোথায় পাচ্ছিস? এটা বলে রহিম আবারও বাতিটা জ্বালিয়ে নিল। এবার আর কিছু হলো না। রহিমের কথা মতো রাব্বি জানালাটা আগেই বন্ধ করে দিয়েছে। ঘরের মধ্যে এবার কিছুটা হলেও আলো ফুটেছে। হ্যাঁ, এবার বল দেখি তোর কি হয়েছে? আর এই বৃষ্টিতে তুই কোথায় ছিলি? এত বৃষ্টিতে ভিজে আসতে গেলি কেন? আমি তোদের সাথে দেখা না করে থাকতে পারলাম না। ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতো তোদের সাথে দেখা করে যাই। ও, এইবার বুঝতে পেরেছি। তোর বাবার ব্যবসাটা এবার তুই ধরবি, তাই তুই শহরে চলে যাচ্ছিস। তাও ভালো, তোর একটা হিল্লে হয়ে গেল। ও, সেই জন্য তখন থেকে তোর মন খারাপ। তবে চিন্তা করিস না, আমরা বছরে একবার গিয়ে তোর সাথে দেখা করে আসব। তবে ভাই, ওখানে গিয়ে আবার আমাদের ভুলে টুলে যাস না। করিমের কথা শুনে সুমন তার দিকে তাকালো, যেন কিছু না বলেই অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি হলো? অমন করে তাকিয়ে আছিস কেন? দূরে কোথায় আবারও গড়গড় করে একটা বাজ পড়ল। এবার সুমন এমন কিছু একটা বলল যেটা শুনে সবারই মাথা ঘুরে যেতে লাগলো। শোন, তোদেরকে আমি একটা কথা বলার জন্য এসেছি। পুকুর পাড়ের পূর্ব পাশের বটগাছটার নিচে আমার কিছু জিনিস পড়ে আছে। যদি পারিস তোরা সেগুলো আমার বাড়িতে পৌঁছে দিস ভাই। এই মানে কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না আমি। রহিম বলা মাত্রই সুমন যেন কেমন হয়ে গেল। তার চোখের মনি দুটো ক্রমশই লাল হয়ে যাচ্ছে। সুমনের গলার কণ্ঠটা ধীরে ধীরে ভারী হয়ে গেল। তার শরীর দিয়ে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। সবাই তার বিভৎস মুখটা দেখে ভয়ে আটকে গেল। কেউ ভাবতেই পারেনি আজকে তাদের সাথে এমন কিছু একটা ঘটবে। ওরে, তোরা ভয় পাস না, আমি তোদের কাছেই আসছিলাম। জোরে হাওয়া আর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি ওই বটগাছটার নিচে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু হঠাৎই বটগাছটার মাথায় জোরে বাজ পড়ল আর গাছটাতে আগুন ধরে গেল। সে আগুনে পুড়েই আমার এই অবস্থা হলো। এখনো আমার পোড়া দেহটা বটগাছটার নিচে পড়ে আছে। তোরা পারলে সেটা আমার বাড়িতে পৌঁছে দিস ভাই। বাড়ি থেকে বের হতে আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আর শোন, তোরা কেউ এই দুর্যোগে ঘর থেকে বের হোস না, তাহলে আমার মতো অবস্থা হবে। যাওয়ার আগে তোদের সাথে শেষ দেখাটা করে গেলাম। বিদায় বন্ধুরা, বিদায়। তারপর সুমনের ছায়ামূর্তিটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সুমনের ছায়াটা হাওয়ায় মিলিয়ে যাওয়ার সাথে সাথে ঝপ করে কারেন্ট চলে এলো। করিম আর রহিম আর বেশিক্ষণ দেরি করলো না। তারা হুড়মুড় করে চলে গেল সেই বটগাছটার নিচে। সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে অবাক হয়ে গেল। তারপর যা দেখলো তা দেখে ওদের সারা শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। বিশাল বটগাছটা পুড়ে ছাই হয়ে গেছে, আর সুমনের দেহটা বিচ্ছিন্নভাবে পড়ে আছে বটগাছটার নিচে। সারা শরীর পুড়ে যেন ছাই হয়ে গেছে। মুখটা হা করা, চোখ দুটো বেরিয়ে আছে। বেচারা মরার আগে হয়তো অনেক ভয় পেয়েছে। আমি ভাবতেও পারছি না সুমন আর আমাদের মধ্যে নেই। ও মরে গিয়েও আমাদের সাথে দেখা করতে এসেছিল। তবে ও যাওয়ার সময় একটা জিনিস আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে, আর যাই করুক প্রকৃতিকে অবহেলা করতে নেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। যাই হোক, চল
এবার আমরা সুমনের দেহটা ওর বাড়িতে পৌঁছে দেই। সুমন ভাই আমার। তুই যেখানেই থাকিস ভালো থাকিস। কথাটা বলা মাত্রই কোথা থেকে যেন একরাশ হাওয়া এসে তাদের শরীর স্পর্শ করে গেল, যেন সুমনের আত্মা জানান দিচ্ছে সে এখন সব কিছু দেখছে। এরকম মজার মজার আরও কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।